দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক দলগুলো কিভাবে প্রধান দুই বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগকে একা করে ছাড়ছে এই প্রসঙ্গটি নিয়ে। আওয়ামী লীগ একা হয়ে গেছে, আওয়ামী লীগ একা হয়ে গেছে প্রায় পঞ্চম মাসে এসে এটি সুস্পষ্ট যে আওয়ামী লীগ একা হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে কেউ নেই, কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে নেই। আমি এর আগের বক্তব্যেও বলেছিলাম যে আওয়ামী লীগের লড়াইটা, আওয়ামী লীগের সংগ্রামটা একা করতে হবে, কিন্তু বিগত 5 মাস হয়ে গেছে আওয়ামী লীগের কোনো লড়াই সংগ্রাম নেই, কোনো লড়াই সংগ্রাম পরিলক্ষিত হচ্ছে না। 5 মাসেও আসলে আওয়ামী লীগ ঠিক কি করতে চাইছে, ভবিষ্যতে কি, সারা দেশে যে তৃণমূল নেতা কর্মী আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তাদেরকে কি বার্তা দিচ্ছে? আমি বলবো যে বিগত 5 মাসেও পতনের পরে একটি সুনির্দিষ্ট বার্তা দিতে পারেনি। তৃণমূল নেতাকর্মী বড্ড হতাশ। আমি ওই যে বলি, যেহেতু এটি একটা বেশ বড় একটা প্ল্যাটফর্ম, লক্ষাধিক মানুষের প্ল্যাটফর্ম এই মুহূর্তে, এবং এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত মানুষ যুক্ত হচ্ছে, তো সেই জায়গায় আমার সঙ্গে স্বাভাবিকভাবেই বহু মানুষের কথা হয়, যোগাযোগ হয়। তৃণমূল কোনো আশা দেখছে না। এই আওয়ামী লীগ জনপ্রিয় এবং বিভিন্ন অনলাইন জরিপ, অফলাইন জরিপে জনপ্রিয়তার প্রমাণ উঠে এসেছে। এটিকে আওয়ামী লীগের যোগ্যতায়, বিগত দিনের আওয়ামী লীগের সুশাসনে নো। আওয়ামী লীগ ভালো কাজ করেছে, অসংখ্য ভালো কাজ করেছে, কিন্তু দুঃশাসনে ভরা ছিল। এই যে ভালো যে কাজ করেছে, এই ভালো কাজ সঠিক প্রচারের আলোয়, পাদ প্রদীপের আলোয় আনার আমি বিগত 15.5 বছরে আওয়ামী লীগের আসলে ওই অর্থে কিছুই দেখিনি। প্রচার দপ্তর, প্রচারে আওয়ামী লীগের কারা কাজ করত? আমি এই জায়গায় বড় প্রশ্ন রাখতে চাই যে প্রচার উপকমিটি বলি, এটা বলি, সেটা বলি, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলে কোনো মিডিয়া উইং ছিল না। শেখ হাসিনা নিজে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই, তিনি ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছেন, কিন্তু ডিজিটাল বাংলাদেশের কোনো প্রভাব ছিল না। আপনারা কি বলতে পারবেন যে প্রধানমন্ত্রীর দপ্তরের একটা কোনো সোশ্যাল মিডিয়া পেজ ছিল? ফেসবুক বলি, টুইটার বলি, লিঙ্কডইন বলি, যেটি বলি না কেন, ছিল না। ওই মানধাত্তা আমলের একটা প্রেস উইং ছিল, সেই প্রেস উইং কি করতো তারা নিজেরাই জানে, এবং তাদের উইং প্রধান যিনি এবং তাদের যাদের নিয়োগ দেওয়া হতো সরকারি চাকুরিজীবী তো আসলে মানধাত্তার আমলের। এছাড়া কয়েকজন হয়তো রিপোর্টারকে নিয়োগ দিয়েছে, যার কারণে প্রেস উইং এরও প্রভাব তেমন একটা ছিল না। তো ভালো কাজের প্রচার, আওয়ামী লীগের প্রচার দপ্তর, প্রচার সেল কিংবা প্রচার উপকমিটি, এখানে যারা কাজ করতো তারা আসলে সব ফরমায়েশি, হৃদয়ে ধারণ করে, আওয়ামী লীগকে ধারণ করে যে কাজ করবে এটি আসলে দেখিনি। যার কারণে আওয়ামী লীগের ভালো কাজ, প্রজন্মকে উদ্বুদ্ধ করা, এগুলোর যে একটা প্রভাব একটা দলের প্রচার দপ্তর থেকে, সেই প্রভাবটি আসলে নেই। যার কারণে দেখুন আজকে বেশিরভাগ তরুণ আওয়ামী লীগ বিরুদ্ধ। তরুণ সমাজের এই যে জরিপগুলো যেগুলো আসছে, তরুণ সমাজের ভোট কিন্তু এখানে কম, আওয়ামী লীগের পক্ষে কম ভোট দিচ্ছে। আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ কি নিজের যোগ্যতায় জনপ্রিয় হচ্ছে ইউনূস সরকারের ব্যর্থতায়, দেশের অন্যান্য ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো বিতর্কিত কর্মকাণ্ড, প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে ছোটখাটো যে দলগুলো আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিতর্কিত কর্মকাণ্ড, নাগরিক কমিটির বিতর্কিত কর্মকাণ্ড, অর্থাৎ মানুষের মনে যে ভালোবাসা জাগানো, আস্থা জাগানো, ওরা এগুলো করতে পারছে না। যার কারণে আওয়ামী লীগের কথা আবার অনুসরণ করছে।
আওয়ামী লীগের যোগ্যতায় নয়, এদের ব্যর্থতায়। এদের ব্যর্থতায় মানুষ মনে করছে না আওয়ামী লীগে ভালো ছিল, আওয়ামী লীগের আমরা আগে আমলে আমরা নানা ক্ষেত্রে ভালোই ছিলাম, কিন্তু এখন ভালো নেই। সেই অনুভূতি থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু এই জনপ্রিয়তাকে যে কাজে লাগানো, ক্যাশ করা, এটি অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সম্ভব না, অসম্ভব। এই মুহূর্তে 1 সপ্তাহ পর পরিস্থিতি পাল্টে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে সম্ভব না। কেন সম্ভব না? আওয়ামী লীগ এই যে বিচ্ছিন্নভাবে কিছু কর্মসূচি দিচ্ছে, এই কর্মসূচিতে কোথাও দাঁড়াতেই পারছে না। আমরা 15 আগস্টে কর্মসূচি দেখলাম, এই ডিসেম্বর মাসে বুদ্ধিজীবী দিবসে দেখলাম, 16 ডিসেম্বরে বিজয় দিবসে দেখলাম কর্মসূচি, কিন্তু কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ করে রাজধানীতে তো দাঁড়াতেই পারছে না। আওয়ামী লীগের এই জায়গায় যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে যে আমি ছোট মানুষ, আমি কিছুই না, এই পৃথিবীতে আমার কোনো অবস্থানই নেই, তারপরে বলি ছোট মুখে একটু বড় কথা। আওয়ামী লীগকে ভাবতে হবে সারা দেশের তৃণমূল নেতা কর্মীকে নিয়ে আগে। রাজধানী পরে দখল করুন। সারা দেশের তৃণমূল নেতা কর্মীকে আশা জাগাতে হবে। তারা যে হতাশ, এই মুহূর্তে ঘর ছাড়া বাড়ি ছাড়া পালিয়ে বেড়াচ্ছে, তাদের মধ্যে আশা জাগাতে হবে। এমন কর্মসূচি নির্ধারণ করতে হবে। এই যে কর্মসূচি আপনারা দিচ্ছেন, ম্যাক্সিমাম সেন্ট্রাল কর্মসূচি, তৃণমূল যেন ইনভলভ থাকতে পারে। তৃণমূলে প্রত্যেকটি থানা, ওয়ার্ড, উপজেলা, জেলা যেন সেই কর্মসূচিতে ইনভলভ থাকতে পারে, তেমন কর্মসূচি। প্রতি সপ্তাহে কর্মসূচি দিন, প্রতি মাসে নয়, এখন বেশি বেশি করে কর্মসূচি। এবং যেসব বদলোক আছে আপনার দলের সারা দেশে কেন্দ্র থেকে, তাদেরকে আস্তে আস্তে সাইড করুন। এবং সাইড শুধু নয়, বিশেষ করে কেন্দ্রে একটি বার্তা দিন। আপনার বিতর্কিত মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি জানি না আপনি আমার এই কথা শুনবেন কিনা, যদি শোনেন আমি আপনাকে বলছি যে আপনার দলের বিতর্কিত যেসব নেতা আপনিও জানতেন, তাদেরকে আপাতত, অনেকে বলেন যে এই মুহূর্তে বাদ দেওয়া উচিত হবে না, অনৈক্য তৈরি হবে। আর সেটি হতে পারে, কিন্তু আপনার কাদের মধ্যে অনৈক্য তৈরি হবে? মন্দ লোকদের মধ্যে। কিন্তু ভালো লোকজন চায় যে আওয়ামী লীগ দুর্বৃত্ত মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, দুর্নীতিবাজদের আখড়া থেকে মুক্ত হোক। একটা বার্তা দিন সারা বাংলাদেশে যে আপনার দলের যারা বিতর্কিত, তাদের পদ আপাতত স্থগিত। এতে কিন্তু আপনাকে সাধুবাদ জানাবে মানুষ। দেখুন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কাদের সাথে রাজনীতি করেছেন, কাদেরকে নিয়ে রাজনীতি করেছেন, বারবার বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। তারা আজকে জেলে বন্দি অবস্থায় যা কিছু ঘটেছে, যা অপকর্ম ঘটেছে, বিতর্কিত কর্মকাণ্ড ঘটেছে, সব দায় আপনার উপরে চাপাচ্ছে। তারা সব ধোয়া তুলসী পাতা। আপনি এদেরকে নিয়ে রাজনীতি করেছেন। এদের কথা ভুলে যান এবং এদের শাস্তির ব্যবস্থা করুন আপনি দলীয়ভাবে। নাহলে দল উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো, এই এত জনপ্রিয়তা, এই মুহূর্তে এই আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, কিন্তু এই জনপ্রিয়তা তো কাজে লাগানো সম্ভব হবে না। এই আগামী নির্বাচন যে হবে, এই নির্বাচন করতে পারবেন কিনা সেটি রীতিমতো সন্দেহ আছে। আবার যদি করতে পারেনও, আপনার নেতা কর্মী সারা দেশে দাঁড়াতে পারবে না, অনেক এলাকায় বেরিয়ে যে নির্বাচনী ক্যাম্পেইন করবে, দাঁড়াতে পারবে না। সেই পরিস্থিতি এখনো বিদ্যমান। জনপ্রিয়তা থাকলেও সেটি যদি আমি কাজে না লাগাতে পারি, তাহলে লাভ কি? অবস্থাটি এমন। এই যে আমি খানিক আগে যেটি বলছিলাম, আওয়ামী লীগের কোনো মিডিয়া, প্রচার, সেল, এগুলো নামমাত্র ছিল। এখন এই দুঃসময়ে, দুর্যোগের সময় আওয়ামী লীগের প্রচার সেল নেই বললেই চলে। একটি ফেসবুক পেজ আছে, সেখানে বিভিন্ন জায়গায় সারা দেশের অত্যাচার, নির্যাতনের অবস্থা তুলে ধরা হচ্ছে। আবার যার যখন মনে চাইছে একটা অনলাইন টক শোর আয়োজন করছে, এ করছি সে করছি। আসলে এগুলো করে কোনো লাভ হবে না। ব্যাপক যারা চিন্তাশীল এই বিষয়ে এবং যারা আপনাকে ধারণ করে, বঙ্গবন্ধুকে ধারণ করে, আওয়ামী লীগকে ধারণ করে হৃদয়ে,
হৃদয় দিয়ে ভালোবাসে, অনেক মানুষ আছে আপনার দল করে না, রাজনীতি করে না, তারপরেও আওয়ামী লীগ দাঁড়িয়ে যাক, আওয়ামী লীগের জন্য কথা বলছে। এবং অনেক অভিজ্ঞ মানুষ আছে যারা রাজনীতি করে না, তাদেরকেও নিয়ে আসুন, নিয়ে এসে এই যে প্রচার কিভাবে করা যায়, নানা সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়, আপনারা পাত্রদ্বীপের আলোয় আনুন। আপনাদের তো বহু ভালো কাজ আছে। এই যে এখন তরুণ প্রজন্ম কেন আপনাদের বিরুদ্ধে, তরুণ প্রজন্মের ম্যাক্সিমাম আপনাদের বিপক্ষে এখনো পর্যন্ত। এই সরকারের ব্যর্থতা, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, তারপরে আপনাদের উপরে এত ক্ষুব্ধতা কেন? তরুণ প্রজন্মের একটা বিশাল ভোট আছে, তাদেরকে আকৃষ্ট করবার জন্য কি ধরনের প্রচারণা করা উচিত সেটি নির্ধারণ করা দরকার। সেই জায়গায় আওয়ামী লীগের এখনো বহু কাজ করবার বাকি আছে। আর এইরকম পরিস্থিতি যদি থাকে, এর জনপ্রিয়তাকে ক্যাশ করতেও পারছেন না। আপনাদের নেতা কর্মীও দেখবেন যে অন্যান্য দলে গিয়ে যোগদান করছে। এই যে আসছে কিংস পার্টিতে যোগদান করবে, কিংবা দলটাকে ভাঙ্গারও চেষ্টা করবে। এই সরকার চেষ্টা মাঝে শোনা যাচ্ছিল, আবারও যে করবে না তা তো নয়, নির্বাচনের আগে। এই হচ্ছে আওয়ামী লীগ এভাবে একা একা হয়ে গেছে। এখন আসি যে বিএনপি কিভাবে একা হলো। আওয়ামী লীগের পতনের পর সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক দল ছিল, অন্যায় অপকর্ম এগুলো বাদ দিয়ে যদি বলি, সম্ভাবনাময় রাজনৈতিক দল ছিল বিএনপি। এবং বিএনপির ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা ছিল, আমি আগের একাধিক বক্তব্যেও বলেছি। এখনো যে নাই এটি বলা যাবে না। এই যে দেখুন, বিএনপি নির্বাচনের জন্য জোর তৎপরতা চালাচ্ছে, জোর দাবি জানাচ্ছে। আর কেউ কি জানাচ্ছে? আর কেউ জানাবে না তো, কারণ তাদের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা এক প্রকার অসম্ভব। কারণ বিএনপি সারা দেশে সাংগঠনিক ভিত্তি আছে, বড় এবং জোরালো শক্তিশালী ভিত্তি আছে। এই যে এত দুর্যোগ, এত দুর্বিপাক গেছে, তারপরেও জোরালো সাংগঠনিক ভিত্তি আছে। অন্যান্যদের তো নেই, অন্যান্যদের মানে ভোটে জিতে আসার মতো পরিস্থিতি নেই। সেটি যদি আমি জামাত থেকে শুরু করে সবকিছুই বলি, কারো সম্ভব নয়। জামাতের ভোট, আমি 91 সালের ভোটের কথা যদি বলি, সেটি নিউট্রাল নির্বাচন হয়েছিল বলা হয়। সেখানে 12% মতো ভোট পেয়েছিল, 18টি সিট পেয়েছিল। 2008 সালের আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন, সেখানে 4.7% ভোট পেয়েছিল। কমে গেছে 91 থেকে 2008-এ এসে অনেক কমে গেছে। 2008-এ আসন পেয়েছিল সম্ভবত 3টি। তো কাজে জামাত যে ক্ষমতায় এককভাবে আসতে পারবে না, আসার কোনো সম্ভাবনা নেই কারোর সাথে জোট না করে। তো কাজে জামাতের তো এত মাথা ব্যথা নেই। জামাত তো এখন ভালোই আছে এই মুহূর্তে, কারণ তারা সরকারে আছে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। একটা কথা মনে রাখুন যে জামাত ওই মাঠ ঘাট, রাস্তাঘাট, বাজার দখল করছে না, চাঁদাবাজি করছে না, কিন্তু তারা যে কাজটি করছে আপনারা তাদের সেই কাজের ধারে কাছে যেতে পারবেন না। তারা ইন্টেলেকচুয়াল কাজ করছে, ইন্টেলেকচুয়াল জায়গাগুলো তারা দখল করছে, সিট দখল করছে, যে জায়গাগুলো তাদের নির্বাচনে আসতে সহায়ক ভূমিকায় পালন করবে। তো সেই জায়গা থেকে জামাত রেডি, নির্বাচনের জন্য রেডি। আরো যত সময় পাবে তারা আরো অনেক কিছু রেডি করে ফেলবে। কিন্তু বিএনপি মনে করছে যে নির্বাচন যত ডিলে হবে, যত দেরি হবে, তত তাদের পরিস্থিতি খারাপ হবে। কারণ তারা কোনোভাবে তাদের তৃণমূল নেতা কর্মীদের কন্ট্রোল করতে পারছে না সারা দেশের। তো সেই জায়গায় তারা ভাবছে যে নির্বাচন এখনই হতে হবে। এবং এই যে ছোট দলগুলা যে বড় দলগুলাকে ছড়ি ঘোরাচ্ছে, জামাত এবং নব্য সৃষ্টি হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তারাও একটি রাজনৈতিক দল আনছে। ধীরে ধীরে খোলাসা হচ্ছে। আমরা সব আগে থেকেই বুঝতাম, অনুমান করতাম যে এরা এই কাজ করবে, তারা ক্ষমতা চায়, নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, কিন্তু তাদের জন্য সেটি কিন্তু কঠিন হচ্ছে। তৃণমূলে সেই অর্থে সাড়া নেই, কমিটি করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না।
থানা উপজেলা জেলা পর্যায়ে কমিটি করবার চেষ্টা করছে, কিন্তু আসলে সাড়া নেই। সেই জায়গায় তারা এখন সরকারে আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এরা সরকারে আছে, সরকারে তাদের প্রতিনিধিও আছে। তারা ভাবছে যে আমরা যত দেরি করব ততই যে আমরা যে রাজনৈতিক দল করতে যাচ্ছি সেই রাজনৈতিক দলের একটা প্রস্তুতি নেওয়া, সাংগঠনিক ভিত্তি তৈরি করা, নির্বাচনী প্রস্তুতি নেওয়া ইত্যাদি কাজগুলো করতে পারবো। এই জন্য এরাও এইভাবে নির্বাচন চায় না। তারা সংস্কারের কথা বলছে, সংস্কার হবে, তারপরে আওয়ামী লীগের বিচার হবে, তারপরে নির্বাচন হবে। এবং জামাতেরও একইভাবে একই কথা, একই মত। জামাত সহসা নির্বাচন চায় না আসলে, কারণ তাদেরও লোকজন আছে, সরকারে আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের, জাতীয় নাগরিক কমিটি তাদের, সবই তো তাদের। অর্থাৎ দেশের কার্যত কার্যভার হচ্ছে তাদের হাতে। তারা তো নির্বাচন চাওয়ার, আমি বলবো বরঞ্চ যে এখন যে সুবিধাটা তারা এনজয় করছে, নির্বাচন হবার পরে যদি বিএনপি ক্ষমতায় আসে সেই সুবিধা এরা ভোগ করতে পারবে না। জামাত এবং তাদের সঙ্গে যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, সেই জায়গা থেকে ভাবছে যে নির্বাচন দেরি হোক, কোনো অসুবিধা নেই। নির্বাচন হলে কি হবে, যদি জোট করে তাহলে হয়তো দুটো মন্ত্রিত্ব পেতে পারে। আর এখন তো পুরো সরকারের উপর প্রভাব আছে, কোনটা ভালো? এখনই তো ভালো। সেই জায়গা থেকে তারা দীর্ঘ সময় চাইবে, 2 বছর 4 বছর 5 বছর চাইবে বা চাইছে, এটি তাদের মনে মনে কথা। এই যে নির্বাচন নিয়ে যে এখনো পর্যন্ত কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি, দিন তারিখ ঘোষণা করা হয়নি, এবং দীর্ঘ সময় দেওয়া হয়েছে, এবং আনসার্টেন সময় 1.5 থেকে 2 বছর, দুঃখিত 1 থেকে 1.5 বছর। এই 1.5 বছরটি আসলে কথার কথা, বাস্তবতা হলো এটি আরো বাড়বে, বাড়াতে চাইবে, কিন্তু বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশ পরিস্থিতি বাড়াতে দিবে কিনা সেটি বড় প্রশ্ন। সেই জায়গায় আওয়ামী লীগ যেমন একা হয়ে গেছে, বিএনপিও কিন্তু একা হয়ে গেছে। বিএনপি এককভাবে কণ্ঠ উচ্চে তুলছে নির্বাচনে, যে দ্রুত নির্বাচন দিতে হবে, এবং বলা হচ্ছে যে 6 মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। আসলেই তো তাই সম্ভব। এই যে আমাদের প্রচলিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই ছিল, মাঝখানে এটিকে স্টপ করে রাখা হয়েছিল, হাইকোর্টের রায়ে এটি আবার ফিরে এসছে। সেটির সময় কত ছিল? 3 মাস। সেই জায়গা থেকে বিএনপি বলছে 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। অবশ্যই সম্ভব, ভেতরে মনে যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকে। আসলে তো উদ্দেশ্য আছে। এই যে নতুন রাজনৈতিক দল, ছাত্রদের, তাদের দিয়ে একটি রাজনৈতিক দল করা চেষ্টা হচ্ছে, জামাত সহ আরো অন্যান্য যে দলগুলো আছে, ছোট দল, যারা কখনো নির্বাচিত হয়ে, জামাত হয়তো কটা আসন পায় বা পাবে, অবশ্যই পাবে, কিন্তু অন্যদের তো সেই অ্যাবিলিটি, সক্ষমতা কিছুই নেই। তারা নির্বাচনের দাবি করেই লাভ কি? নির্বাচন হলেই কি আর না হলেই কি? সেই জায়গা থেকে তারা এরকম ভূমিকায় থাকবে। কিন্তু বিএনপি একা, আওয়ামী লীগ ওদিকে বড় প্রধান দল একা, বিএনপিও একা নির্বাচনের দাবিতে সোচ্চার। কারণ বিএনপি এটা স্পষ্টভাবে মনে করছে যে যত দেরি হবে তাদের জন্য ক্ষমতা তত দূরে চলে যাবে। ওই যে দূরে চলে যেতে যেতে আওয়ামী লীগ আজকে এই অবস্থায় আছে, ক্রিয়াশীল নয়, সেই অর্থে আওয়ামী লীগ ফিরে আসবে এবং সরাসরি ফিজিক্যালি ফিরে আসতে পারে, সেই পরিস্থিতির রেখেই যাবে। এই কথার সবকিছু মিলে সারমর্ম এটি যে ছোট দলগুলো ছড়ি ঘোরাতে ঘোরাতে বড় প্রধান 2 রাজনৈতিক দলকে একা করে ফেলেছে। এবং শেষে একটি কথাই বলবো যে এমন একটি সময় হতে পারে এই যে ডিলে করা, এই 2 বড় প্রধান দল অতীতের তাদের কে কাকে নির্যাতন করেছে, কে কাকে অত্যাচার করেছে, এগুলো ভুলে যেতে হতে পারে। ভুলে গিয়ে এক হয়ে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমি বলবো না আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা, আমি বলবো না বিএনপি ধোয়া তুলসী পাতা, 2 দলেরই অপকর্ম আছে, দেশের মানুষ জানে। এই জন্য কাউকে আর ভরসা করতে পারে না। সেই অর্থে ওই যে মন্দের ভালো বলি, যে মন্দের ভালো হিসেবে চিন্তা করে, রাজনীতির প্রতি বাংলাদেশের মানুষের কোনো আস্থা নেই। সেই আস্থা থাকবার মতো পরিস্থিতি নেই, সব দুষ্টু নষ্ট লোকজনের আখড়া। হ্যাঁ, ভালো লোক আছে,
এটিও বলতে হবে সেই সাথে ভালো লোক আছে, কিন্তু তারা হাতলে পানি পায় না। এই একা দুই প্রধান রাজনৈতিক দল সামনে কি করবে সেটি দেখবার বিষয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।